আচ্ছা, ওকে। আমরা আজকে ক্লাসে আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টরস এইগুলোই দেখছিলাম। ঠিক আছে। আহ, এখন আমাদের ক্লাস ডায়াগোনালাইজেশন নিয়ে। ডায়াগোনালাইজেশন আমরা যখন দেখব, তখন এটা আমরা যে স্কিলটা লাগবে সেটা আমরা রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্ম যেগুলো ব্যবহার করতাম, এটা তো অবশ্যই দরকার হবে। আর এইখানে যেটা ডায়াগোনালাইজেশনের মেইন থিমটা আমরা প্রথমে একটু দেখি। মানে এইখানে ধরেন, আহ, আমি যে কোনো একটা ম্যাট্রিক্স ধরেন ডি নিলাম ফর এক্সাম্পল। এইখানে ধরেন ডি যে কোনো একটা ম্যাট্রিক্স, তো ডি এর সাইজ এন বাই এন। আপনাকে যখন এটা বলবো, সাথে সাথে আপনি কি বুঝবেন, ডি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। কারেক্ট? মানে ডি এর সাইজ আইদার 2 বাই 2 অথবা 3 বাই 3। তো এই ধরনের একটা ম্যাট্রিক্স হবে ডি। ঠিক আছে। এখন ডি ম্যাট্রিক্সটা যেটা ফর্মড হবে, ওইটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স উইথ আইগেন ভ্যালুস অন দা ডায়াগোনাল। এখন বিষয় ডায়াগোনাল ম্যাট্রিক্স জিনিসটা কি। এই যে এইখানে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর দুইটা এক্সাম্পল দেয়া আছে। মানে যে এটার মেইন ডায়াগোনাল, হুইচ ইজ এই ডায়াগোনালটা, মেইন ডায়াগোনালে বিভিন্ন নাম্বার থাকবে। এই যে তারপর দেখেন, এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, যেটার মেইন ডায়াগোনালে বিভিন্ন নাম্বার আছে। আর রিমেইনিং যে ভ্যালু গুলো, এগুলো সব জিরো। তো এই টাইপের আপনি যখন কোনো ম্যাট্রিক্স দেখবেন, তখন আপনি বুঝবেন ওই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডি এই টাইপের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, যেটার মেইন ডায়াগোনালে শুধু আইগেন ভ্যালুস গুলি থাকবে। এটাই এখানে বোঝাতে যাচ্ছে। তারপর দেখুন, এইখানে এই যে ম্যাট্রিক্সটা, ওইটাও যদি এন বাই এন ম্যাট্রিক্স হয়, মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা। আর যদি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্টেবল এন বাই এন ম্যাট্রিক্স অফ পি, মানে এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স ম্যাট্রিক্স, যদি সরি, এ একটা ম্যাট্রিক্স, যদি একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স থাকে এন বাই এন সাইজের, যেটা পি। ইনভার্টেবল মানে পি থাকলে পি ইনভার্সও এক্সিস্ট করবে। মানে পি যদি এক্সিস্ট করে, তাহলে পি ইনভার্সও এক্সিস্ট করবে। আর এই ইনভার্টেবল পি ম্যাট্রিক্সটা আমরা এ এর রেসপেক্টে বের করব, মানে এ এর সাপেক্ষে। তো যদি এ এর সাপেক্ষে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স পি থাকে, দ্যাট মিনস পিও আছে, পি ইনভার্সও আছে। তাহলে ওরা এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা পি আর তার ইনভার্স ম্যাট্রিক্স পি ইনভার্স এ মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি পাই। তার মানে পি ইনভার্স এপি সমান ডি লেখা যায়। মানে যে এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্ট গুলা থাকবে আইগেন ভ্যালুস। আচ্ছা, এখন তার মানে ইন ব্রিফে আমরা থিওরামটা বলতে পারি, পি ইনভার্স এপি সমান একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকবে। রিভার্স ওয়েতে বলতে পারি, মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা পি ডি পি ইনভার্স এই হিসেবে লিখতে পারি। এখন এখানকার একটা প্রুফ আছে। মানে পি ইনভার্স এপি সমান যদি ডি হয়, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইকুয়ালস টু পি ডি পি ইনভার্স কিভাবে লেখা যায়, এই টাইপের একটা প্রুফ আছে। তো আমরা এই প্রুফটা দেখি। ধরুন, পি ইনভার্স এপি যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি হয়, তাহলে আমার তো প্রুফ করতে হবে এ সমান পি ডি পি ইনভার্স। এখন এটার জন্য আমি যেটা করব, মানে আমার রাইটে যেহেতু পি ডি পি ইনভার্স আনতে হবে, তো রাইটে আমি পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, লেফটেও আমি পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি।
পি ইনভার্সে পি ইন্টু পি ইনভার্স। এখন হচ্ছে আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মিলে অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। ধরেন একটা ম্যাট্রিক্স যদি পি কে আমরা যদি পি ইনভার্সে একটা ম্যাট্রিক্স পি কে আমরা যদি পি ইনভার্সে মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, মানে এটার রেজাল্ট একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর রাইটে তো ডিপি ইনভার্স আছে। এখন যেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সকে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, এটাও আমরা জানি। মানে এই ম্যাট্রিক্সকে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই ম্যাট্রিক্সেই পাওয়া যায়। এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের প্রপার্টিজ আর কি। তো ডিপি ইনভার্স, তো আমরা এটা পাইলাম। এখন আমার যা রাইটে যাওয়া লাগবে পিডিপি ইনভার্স। তাহলে আমি এক কাজ করে রাইটার পোর্শনটাকেও পি দিয়ে মাল্টিপ্লাই করলাম এই ডিপি ইনভার্স কে। সিমিলারলি আমরা লেফটের পোর্শনটাকেও পি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখেন আবার পি আর পি ইনভার্স মিলে আসে আই। তাহলে আই ইন্টু এ সমান পিডিপি ইনভার্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে লাস্ট লাইনে হবে এ সমান পিডি পি ইনভার্স। তাহলে আমার প্রুফটা হয়ে গেল। সবাইকে বুঝতে পেরেছেন এটা? তো কারো কোনো কনফিউশন আছে? ভূমিকা, জয়া পাল, মুন্না, শাহাবুদ্দিন, রাতুল, Yes, সবাই কি sir. বুঝতে পেরেছেন যা দেখানো হয়েছে? Yes, sir. Yes, Yes, sir. sir. ওকে, তো এটা হচ্ছে ডায়াগোনালাইজের মেইন থিওরাম। তো থিওরামের চেয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ম্যাথে চলে যাই যাতে আমরা থিওরামটা একটু ভালো মতো বুঝতে পারি। ডায়াগোনালাইজেশন একদম ইজি। ধরেন আপনি একটা ম্যাথ বুঝতে পারলেই ওভারঅল বাদ বাকি সব জিনিস বুঝতে পারবেন। ধরেন শুধু এই ম্যাথটা বুঝলেই মোটামুটি হয়ে যায়। আচ্ছা, এখন ধরেন কোয়েশ্চেনটা এটা, show that A is a diagonalizable matrix, also find the basis of eigenspace of A। মানে এটা একে একটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স শো করতে বলতেছে, আর এটার হচ্ছে বেসিস অফ আইগেন স্পেস অফ এ এটাও বের করতে বলতেছে। আচ্ছা, আমরা সেকেন্ড পোর্শনটা মাথা থেকে বাদই দিয়ে দিই। ধরেন এটাই আমার কোয়েশ্চেন, এই যে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, ধরেন এটাই আমি বের করতে যাচ্ছি। তো এই ম্যাট্রিক্স তো দেয়া আছে। এখন আমার যেটা করতে হবে, আমার এটা চাক বা না চাক আমার আইগেন ভ্যালু গুলো বের করতে হবে। আজকে ঠিক ক্লাসে যে এইভাবে আমরা বের করলাম আহ দুপুরে। তো আমি কি করব, আইগেন ভ্যালু বের করার জন্য, মানে আইগেন ভ্যালু ল্যামডা বের করার জন্য আমরা কি করি, যে এটার এ মাইনাস ল্যামডা এর ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু জিরো, আমরা ক্লাসে যেরকম দেখলাম। তারপর এই যে এ মাইনাস ল্যামডা এটা হচ্ছে এরকম ওয়ান মাইনাস ল্যামডা, তারপরে এদিকে টু মাইনাস ল্যামডা, এইখানে থ্রি মাইনাস ল্যামডা। আর রিমেইনিং নাম্বার গুলো তো কম বেশি সেম থাকে। তো আমরা যখন আজকে ক্লাসের মতো এটার ডিটারমিন্যান্ট বের করব, ডিটারমিন্যান্ট কিভাবে বের করে, থ্রি বাই থ্রি এর প্লাস মাইনাস প্লাস ধরে, তাই তো? মানে এই ওয়ান মাইনাস ল্যামডা যখন ধরবো আমরা তখন এই কলাম আর এই রোটা বাদ দিব। তো এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, মাইনাস এটা আর এটা মাল্টিপ্লাই করব। দেখেন এটাই এখানে করা হয়েছে। এরপর মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যখন নিব তখন এই কলম আর এই রোটা বাদ। তার মানে জিরোর সাথে এটা মাল্টিপ্লাই করব, থ্রি মাইনাস ল্যামডা, আর মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান হুইচ ইজ প্লাস টু। তারপর যখন প্লাস টু নিব এই কলম আর এই রো বাদ, তাহলে জিরোর সাথে ওয়ান মাল্টিপ্লাই করব হুইচ ইজ জিরো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়ান ইন্টু টু মাইনাস ল্যামডা। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এরকম একটা কিউবিক ইকুয়েশন পাবো। তো এইগুলা যেটা করবেন এগুলা আর এত ডিটেইলে ক্যালকুলেশনে যাবেন না, কারণ এই ম্যাথ গুলো অনেক লেংদি। তো আপনি এটা ক্যালকুলেটরে বসায় দেবেন, এই কিউবিক ইকুয়েশনটা ক্যালকুলেটরে বসাইলে দেখবেন এরকম সলভ আসছে।
মানে অত বেশি ক্যালকুলেশন করলে আপনি পরীক্ষা এক্সাম হলে টাইম টাইম ম্যানেজ করতে পারবেন না আর কি। তো দেখেন আমরা তিনটা আইগেন ভ্যালু পাইছি, একটা হচ্ছে আইগেন ভ্যালু 1, আরেকটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3। তো আমরা আজকে ক্লাসে যেভাবে আইগেন ভেক্টর বের করলাম আইগেন ভ্যালুর করেসপন্ডিং, তাহলে আমরা ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য ধরি যে আইগেন ভেক্টরটা হচ্ছে x1 x2 x3। তাহলে হচ্ছে আবার ওই a মাইনাস ল্যামডা আই ইন্টু ভি সমান 0, যেহেতু এটা 3 ডাইমেনশনাল তাহলে এই জিরো গুলো হবে 3 ডাইমেনশনাল, মানে এক্স ওয়াই জি এর ভ্যালু। তো এই যে a মাইনাস ল্যামডা আই ইন্টু ভি, মানে ওই যে আমাদের যে আইগেন ভ্যালুর জন্য আছে a মাইনাস ল্যামডা আই ইন্টু ভি ইকুয়ালস টু 0, ওইটা বসিয়ে তারপর আমরা এখানে ল্যামডার ভ্যালু 1 বসাবো। এই যে ল্যামডার ভ্যালু যখন 1 বসাবো 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 আসবে, এটাও 0। তারপরে এখানে 2 মাইনাস 1 ইকুয়ালস টু আসবে 1, এটা যখন করব ল্যামডার ভ্যালু 1 বসে, ল্যামডার ভ্যালু 1 বসাইলে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2 হবে, হুইচ ইজ 0 1 2। তাহলে আমি যখন এটা ধরবো তখন আমার ফাইনালি ম্যাট্রিক্সটা এরকম আসবে। তারপর এই জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এইভাবে লিখতে পারি আজকে ক্লাসে যেমন দেখলাম। এরপর আমরা যেটা করব রো এচেলন ফর্ম বা রিডিউস রো এচেলন ফর্ম, মানে রো অপারেশন করতে হবে। তো আপনাদের সাইড নোট দিয়ে দেখাতে হবে আপনারা কি রো অপারেশন করছেন। তো রো অপারেশন করে এটাকে এই ফরম্যাটে আনতে হবে। তো এটা হচ্ছে অলমোস্ট রিডিউস রো এচেলন ফর্মে চলে আসছে, মানে এটাকে আর ফার্দার রিডিউস করা যায় না। তাহলে এখানে প্রথম যে রো, এইখান থেকে আমরা কি পাচ্ছি? প্রথম রোতে আমার এই ফার্স্ট কলামটা কার? x1 এর জন্য, সেকেন্ড কলামটা হচ্ছে x2 এর জন্য, থার্ড কলামটা হচ্ছে x3 এর জন্য। তো x1 এর এটা কি মাইনাস x1 ইকুয়ালস টু 0, মানে এটা আমার একটা ইকুয়েশন আসতেছে। রো 2 তে হবে 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 2 ইন্টু x3। এই যে 1 ইন্টু x2 প্লাস 2 ইন্টু x3 সমান 0। আর এই রো থেকে আসবে 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3 ইকুয়ালস টু 0। তার মানে এটাতে এই রোতে কোনো পিভট নাই। তো যেহেতু পিভট নাই তাহলে আমার x3টা হবে ফ্রি প্যারামিটার বা ফ্রি ভ্যারিয়েবল। তাহলে এই যে x3 যেটা, এটা হচ্ছে আমরা ফ্রি প্যারামিটার বা ফ্রি ভ্যারিয়েবল টি ধরতে পারি। তাহলে x3 ইকুয়ালস টু, যদি টি হয় তাহলে x2 ইকুয়ালস টু কি হয় বলেন তো? মানে x2 ইকুয়ালস টু হয় -2t, আর x1 ইকুয়ালস টু তো 0। আপনি যেমনি ধরেন এখান থেকে পাওয়া যায় x1 ইকুয়ালস টু 0। তাহলে x1 ইকুয়ালস টু 0, x2 ইকুয়ালস টু -2t, তারপর x3 ইকুয়ালস টু t, 0 -2t t। তাহলে t যদি কমন নেওয়া হয় এইখানে থাকে 0, এখানে -2, এখানে থাকে 1। তাহলে আমার আইগেন ভেক্টর হচ্ছে 0 -2 1 ফর ল্যামডা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার আইগেন ভেক্টর ফর ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য। আইগেন ভেক্টর এটা পাওয়া গেছে। তার মানে এটাই হচ্ছে বেসিস অফ আইগেন স্পেস, মানে আইগেন ভেক্টর এর জন্য ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য। আচ্ছা, সিমিলারলি আমরা ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য বের করব ঠিক সিমিলার প্রসেস, মানে x1 x2 x3 ধরে আইগেন ভেক্টর, এরপরে এখানে ল্যামডার ভ্যালু 2 বসায় দেব, তাহলে এরকম পারবো। তারপর এটাকে হচ্ছে আমি রিডিউস রো এচেলন ফর্মে নিব। তাহলে দেখেন এইখানে হচ্ছে আমরা দেখছি যে, আচ্ছা এইখানে x1 এ পিভট আছে, বাট x2 তে কোনো পিভট দেখা যাচ্ছে না। বাট x3 তে কিন্তু পিভট আছে। এই যে x3 এর পিভট হচ্ছে এটা। তো আমরা যদি রো সোয়াপ করি, তাহলে আমরা যদি এই রোটাই এখানে নিই, তাহলে এটাই তো x3 এর পিভট, তাই না? আপনারা অলরেডি রয়েছিলেন রেডিউস রয়েছিলেন ফর্ম পড়ছেন। তো আপনারা জানেন যে আমরা যদি কোথাও পিভট না পাই, ধরেন x2 তে যখন পাবো না,
আমরা এই রো সোয়াপ করব, কিন্তু তাও তো এই জিরোটাই এখানে আসবে, লাভ নাই। কিন্তু এক্স থ্রিতে এটা করা যায়, এক্স থ্রিতে এটা পিভট হিসেবে আছে। আর আমরা চাইলে রো সোয়াপও করতে পারি। তার মানে এক্স টু তে আমরা পিভট পাচ্ছি না, তাহলে এক্স টু এর এখানে হবে ফ্রি ভ্যারিয়েবল। এই যে এক্স টু ইকুয়ালস টু টি হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবল। আর এই ফার্স্ট রোটাকে লেখা যায় -x1। এই যে এটা তো x1 এর কলাম, এটা তো x3 এর কলাম, তো এটা -x1 প্লাস x2 ইকুয়ালস টু 0। তারপর সেকেন্ড রোটাকে লেখা যায় 2x3 ইকুয়ালস টু 0। আর থার্ড রোতে কিন্তু কিছুই লেখা যায় না। তার মানে আমরা x2 ইকুয়ালস টু টি ফ্রি ভ্যারিয়েবল পাচ্ছি। তাহলে x2 ইকুয়ালস টু যদি টি হয়, এখানে x1 ইকুয়ালস টু টি আসে। তাহলে দেখেন x1 এর ভ্যালু টি, x2 এর ভ্যালু টি, x3 এর ভ্যালু 0। 2x3 যদি 0 হয়, x3 এর ভ্যালু 0 হবে। তাহলে টি কমন নিলে আমরা আইগেন ভেক্টর পাচ্ছি এটা। এটাই হচ্ছে আমার আইগেন ভেক্টর ফর, মানে কার জন্য? এই আইগেন ভেক্টরটা ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য, ফর ল্যামডা ইকুয়ালস টু 2। সিমিলারলি আমরা ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য আমরা হচ্ছে ধরি যে এটা আইগেন ভেক্টর। তারপরে এই যে এখানে ল্যামডার ভ্যালু 3 বসায় দেব, তাহলে এরকম ম্যাট্রিক্স পাবো। তারপর এটা স্ট্যান্ডার্ড ফর্ম পাবো। তারপর আমাদের যেটা করতে হবে, আবার ওই রো এচেলন, রেডিয়াস রো এচেলন ফর্ম এইসব করা লাগবে। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এই ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য আপনারা করবেন। করে দেখবেন বেসিস আইগেন ভেক্টর এটা আসতেছে v3 আসতেছে 2 2 1। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আমরা আইগেন ভেক্টর v1 পাইছে এটা, ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য v2 পাইছে এটা, ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য v3 পাইছে এটা। এখন আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে? এই যে এইখানে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আছে, তো এটা দুই ভাবে দিতে পারি, তিন ভাবে দিতে পারি। ধরেন আমার ডায়াগোনাল ম্যাট্রিক্সটা এটাও হতে পারে। ধরেন আমরা মেইন ডায়াগোনালে আমরা যদি প্রথমে ল্যামডা ইকুয়ালস টু 3 লিখি, মানে ল্যামডার ভ্যালু 3 দিলাম, পরে 2 দিলাম, পরে 1 দিলাম, আর রিমেইনিং ভ্যালু গুলা 0 দিলাম, এটাই তো আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনেশন মানে মেইন ডায়াগোনালে ল্যামডার ভ্যালু থাকবে বা আইগেন ভ্যালু থাকবে, আর রিমেইনিং ভ্যালু গুলা সব 0 থাকবে। তো এইটা যদি দিই, তাহলে আমার এই ডি এর করেসপন্ডিং যে পি ম্যাট্রিক্স, ওই যে ইনভার্টেবল যে আমরা খুঁজতেছি, ওইটাই এরকম হয়ে যাবে। মানে পি ম্যাট্রিক্স এর ফার্স্ট যে কলাম, ওইটাতে ল্যামডা ইকুয়ালস টু 3 এর ভেক্টরটা থাকবে, হুইচ ইজ 2 2 1। আর সেকেন্ড কলামে যেহেতু ল্যামডার ভ্যালু 2 রাখছি, তাহলে এই 1 1 0 ভেক্টরটা থাকবে, 1 1 0। আর থার্ড কলামে যেহেতু ল্যামডার ভ্যালু 1 রাখছি, এই জন্য 0 -2 1 এটা থাকবে। ঠিক আছে? তাহলে আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা আপনি ল্যামডার ভ্যালু 2 ফার্স্ট কলামে দিলে 2 এর করেসপন্ডিং ভেক্টর আগে দিবেন, 1 সেকেন্ড কলামে দিলে 1 এর করেসপন্ডিং 0 -2 এখানে দিবেন পি ফর্ম করার জন্য। 3 যদি লাস্টে দেন, তাহলে 3 এর করেসপন্ডিং ভেক্টর 2 2 1 দিবেন। অথবা যদি 1 ফার্স্ট কলামে দেন, 2 সেকেন্ড আর 3 থার্ড, তাহলে 1 এর ভেক্টরটা ফার্স্টে দেন, 2 সেকেন্ডে দেন, 3 থার্ডে দেন। ঠিক আছে? মানে এইভাবে ডি এর রেসপেক্টে পি ম্যাট্রিক্স ফর্ম করে ফেলবেন। এখন এই ডিটা কোথা থেকে পাইছেন? ডি আপনি পাইছেন এ থেকে। এই যে এ থেকে আপনি আইগেন ভ্যালু গুলো নিয়ে, এই যে আইগেন ভ্যালু 1 2 3 নিয়ে আপনি ডি ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্ম করছেন। তারপর ডি এর ভ্যালু নিয়ে আপনি ফর্ম করছেন পি। তার মানে আপনি এর রেসপেক্টে আপনি পি ম্যাট্রিক্স পেয়ে গেছেন। এখন দেখেন পি ম্যাট্রিক্স ইনভার্টিবল নাকি। এই যে এই ম্যাট্রিক্সটার ডিটা ইনভার্টিবল, মানে পি ইনভার্স এক্সিস্ট করে নাকি, এটার জন্য আপনার ডিটারমিন্যান্ট বের করতে হবে। মানে আপনি পি ম্যাট্রিক্স এটা নিলে যে রেজাল্ট পাবেন, এটা নিলেও একই রেজাল্ট পাবেন, এটা নিলেও একই রেজাল্ট পাবেন। মানে আপনি তিনটার যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, ধরেন আমরা হচ্ছে এই ধরেন এটা নিয়ে কাজ করছি। ধরেন ফর এক্সাম্পল আমরা ডি ইকুয়ালস টু এটা সিলেক্ট করলাম। তো
তো আপনি এই পি ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট বের করেন। এই পি পি এর ডিটারমিন্যান্ট কত হয়? এটা যদি নন জিরো হয়, মানে নট ইকুয়ালস টু জিরো হয় ডিটারমিন্যান্ট, তবেই পি ইনভার্স এক্সিস্ট করবে, আদারওয়াইজ না। কারণ এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এর ডেফিনেশন। কোনো কোনো ম্যাট্রিক্স পি, ধরেন ওইটা যে কোনো ম্যাট্রিক্স হোক, ওইটার ডিটারমিন্যান্ট যদি জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে ডিটারমিন্যান্ট মানে জিরো মানে কি, আজকে কি বললাম, ডিটারমিন্যান্ট মানে এরিয়া। এরিয়া যদি জিরো হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা তো একই লাইনে থাকবে। মানে ধরেন ওই ম্যাট্রিক্স থেকে যে ভেক্টর গুলো হবে, ওইগুলো তো সেম লাইনে থাকবে এরিয়া জিরো হলে। তো সেম লাইনে থাকলে আমার তো হচ্ছে আর এটা ইনভার্টেবল হবে না, মানে এটাকে আমি ঘুরাই ফিরাই কোথাও নিতে পারবো, এই জাতীয় হবে না। ইনভার্স ম্যাট্রিক্স মানে ওকে আমি ঘুরাইতে পারবো, মানে ওকে রোটেট করে ঠিক ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে নিতে পারবো। ইনভার্স ম্যাট্রিক্স এর ডেফিনেশনই হচ্ছে এটা। তো ও যদি দুইটা যদি একই লাইনে থাকে, মানে এরিয়া জিরো জিরো হয়, তাহলে আমি এরকম রোটেশন করাইতে পারবো না। তো কোন ম্যাট্রিক্স এর যদি ডিটারমিন্যান্ট জিরো হয়, তাহলে পি ইনভার্স এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট, মানে এক্সিস্টই করে না। বুঝে গেছে? সবাই বুঝছেন এটা? মানে পি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করতেছি, মানে আপনি এই তিন ওয়ের যে কোনো একটা ওয়ে নিতে পারবেন। হয় এইভাবে আপনি পি ম্যাট্রিক্সটা নিতে পারবেন, এটা নাম্বার ওয়ান প্রসেস। অথবা এইভাবে নিতে পারেন, মানে অথবা তিনটাই যে দেখাইতে হবে বিষয়টা এরকম না। অথবা এইভাবেও নিতে পারেন, আপনি তিন প্রসেসর যেভাবেই ম্যাথটা করেন একই জিনিস আসবে। ঠিক আছে, মানে পি ম্যাট্রিক্স পাইলেই হলো। এরপর দেখবেন পি পি এর ডিটারমিন্যান্ট নন জিরো নাকি। তো আপনারা চেক করবেন এটার ডিটারমিন্যান্ট নন জিরো আসে, মেবি -17 বা এরকম কোনো কিছু আসে। তো এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, মানে আপনারা এই পি ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট বের করবেন, বের করে দেখবেন রেজাল্টটা কত আসে। তো যেহেতু পি ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে এখানে, তাহলে পি ইনভার্স ম্যাট্রিক্সও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন এই ম্যাথটা এত বেশি লেংদি, মানে ইনভার্স ম্যাট্রিক্স বের করার তো একটা নিয়ম আছে, রো এচেলন ফর্ম দিয়ে, তাই না? আপনারা মিডের আগে তো বের করছেন, মানে একটা ম্যাট্রিক্স পি থাকলে রো এচেলন ফর্মে কিভাবে পি ইনভার্স ইয়ে করতে হয়। এটা কি করতে হয়, পি কমা আই ধরতে হয়, মানে পি কমা আই দিয়ে যেটা করতে হয়, মানে এটা রয়েছেলন ফর্মে নিতে নিতে এই পিটাকে আমরা আই বানাই দিই, তাহলে এই আই ম্যাট্রিক্সটা অটোমেটিক পি ইনভার্স ডিনোট করে, তাই না? এখন বিষয় হচ্ছে এইখানে আসলে এই ডায়াগোনালাইজেশনের এই কোয়েশ্চেনটা এত লেংদি, আমি রিকমেন্ড করব মানে আপনি যদি পি নন জিরো পেয়ে যান, পি যদি জিরো হয় তাহলে কিন্তু আপনার সুবিধা। মানে ডিটারমিন্যান্ট অফ পি এটা যদি জিরো হয়, তাহলে আপনার সুবিধা, কারণ আপনি বলবেন পি ইনভার্স ডাজন্ট এক্সিস্ট। তো পি ইনভার্স ডাজন্ট এক্সিস্ট হলে এ ইজ নট ডায়াগোনালাইজেবল। মানে ধরেন আপনি ডি বের করছেন এর রেসপেক্টে, পিও বের করছেন, কিন্তু পি ইনভার্স পাচ্ছেন না, তাহলে সাথে সাথে আপনি বলে দিতে পারবেন যে এ কে পি ইনভার্স অনুযায়ী এক্সপ্রেস করা যাচ্ছে না, তাহলে পি ডায়াগোনালাইজেবল না। কিন্তু পি যদি ডিটারমিন্যান্ট অফ পি যদি নট ইকুয়ালস টু জিরো হয়, মানে পি ইনভার্স যদি এক্সিস্ট করে, তাহলে আপনি যদি এইভাবে বের করতে চান কোনো সমস্যা নেই পি ইনভার্স, কিন্তু আমি ডিরেক্ট বলবো আপনি ক্যালকুলেটর থেকে বের করে ফেলান, এটা ইজিয়ার ওয়ে। তো পি ইনভার্সও পেয়ে গেছেন। এখন আপনার ডি ডায়াগোনালাইজেবল নাকি ওইটা বের করার জন্য আপনি যেটা করবেন, এই যে পি যেই ম্যাট্রিক্সটা, এটা মানে এই রাইট সাইডের যেটা আছে, রাইট সাইডের পি ম্যাট্রিক্সটা আপনি বসাবেন। তারপর ডি ম্যাট্রিক্সটা ধরেন, পি যদি আপনি ডি যদি এটা সিলেক্ট করেন, পি তো এটা, তাহলে ডি এটাই বসাবেন। মানে আপনি যদি পি এটা সিলেক্ট করেন, ডি এটা বসাবেন, আর পি ইনভার্স এই পি এর করেসপন্ডিং বসাবেন। তাহলে পি ম্যাট্রিক্সও বসায় ফেলবেন, ডিও বসায় ফেলবেন, পি ইনভার্সও বসায় ফেলবেন। তাহলে পি বসাইলেন, ডি বসাইলেন,
পি ইনভার্স বসাবেন, তারপর প্রথম এই দুইটা ক্যালকুলেশন করবেন, এই দুইটার একটা রেজাল্ট আসবে, ওইটার সাথে এই পি ইনভার্সটা ক্যালকুলেশন করবেন। তারপর যদি দেখেন ফাইনাল রেজাল্ট এ ম্যাট্রিক্স আসে, তাহলে বুঝবেন এ হচ্ছে ডায়াগোনালাইজেবল, কারণ একে পিডিপি ইনভার্স আকারে লেখা যায়। বাস, এই একটা ম্যাথ আপনি ঠিকঠাক মতো করতে পারলে আপনার ডায়াগোনালাইজেশনের আসলে মেইন পার্ট শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে টিল নাও যা বোঝানো হয়েছে এইখান থেকে? এখন প্রশ্ন থাকলে করতে পারেন। এই জায়গায় কি কারো কোনো কনফিউশন আছে? এই যে আমি তিন ওয়েতে যে বের করতে বললাম, মানে আপনি তিনটার যে কোনো একটা অ্যাপ্লাই করেন, আপনার অ্যান্সার সেম আসবে। মানে প্রসেস ঠিক থাকলে আপনার অ্যান্সার ঠিক আসবে। মানে আমি তিনটাই দেখাই দিলাম যে যেটা প্রেফার করেন। আপনারা যদি মানে সিরিয়ালি রাখতে চান 1 2 3, এটা ঠিক আছে, কিন্তু সবসময় আইগেন ভ্যালু তো আর 1 2 3 আসবে না। ধরেন একটা আইগেন ভ্যালু -5 আসলো, একটা 2 আসলো, আর একটা 7 আসলো, তখন তো সিরিয়াল মেনটেন করা যাবে না। মানে আপনার কোনো একটা আগে পরে হইতেই পারে। এই জন্য আমি জিনিসটা দেখাই দিলাম আর কি। সবাই বুঝেছেন? মেইন কথা হচ্ছে এই ম্যাথটা একদমই সোজা। ডায়াগোনালাইজেবল নাকি দেখাইতে বললে আপনি আইগেন ভ্যালু গুলা বের করবেন, করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করে আপনি একটা চার্ট করে ওই ডায়াগোনালাইজেবল ডি ম্যাট্রিক্সটা বের করবেন। তো ডি ম্যাট্রিক্স বের করলে এটার করেসপন্ডিং পি এই ভেক্টর আইগেন ভেক্টর থেকে পেয়ে যাবেন। তারপর দেখবেন পি কি পি এর ডিটারমিন্যান্ট নন জিরো নাকি। নন জিরো হইলে আপনি পি ইনভার্স ক্যালকুলেটর থেকে বের করে ফেলেন। এইভাবে রো এচেলন ফর্মে বের করতে যেহেতু অনেক সময় লাগবে আর ম্যাথটাও লেংদি, ঠিক আছে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটাও ক্যালকুলেটরে করতে পারেন। মানে পিডিপি ইনভার্স, প্রথমে পি আর ডি মাল্টিপ্লাই করলেন, তারপর মানে পি আর ডি মাল্টিপ্লাই করলেন, যে রেজাল্টটা আসে ওইটা দিয়ে পি ইনভার্সটাকে মাল্টিপ্লাই করে দেন। বাস, তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা যদি এ এর সমান থাকে তাহলে বলবেন এ ডায়াগোনালাইজেবল, আর যদি সমান না আসে ডায়াগোনালাইজেবল না। আর এখানে কোনো কারণে ডিটারমিন্যান্ট যদি জিরো আসে পি এর, তাহলে তো পি ইনভার্স এক্সিস্ট করে না, সাথে সাথে আপনি বলে দেবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই কাজটাও করা লাগবে না, আপনি ডিরেক্ট বলতে পারেন কি এ ইজ নট ডায়াগোনালাইজেবল। কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তারপর এইখানে দেখেন পরের যে লিনিয়ার অ্যালজেব্রা পার্ট 3 যেটা, ওইখানে আরেকটা ম্যাথ দিয়ে এক্সাম্পল দেয়া আছে, শো দ্যাট এ ইজ ডায়াগোনালাইজেবল এন্ড ডায়াগোনালাইজ এ। এখন এখানে বলছে ইজ ডায়াগোনালাইজেবল এন্ড ডায়াগোনালাইজ এ। এখন এটার ক্ষেত্রে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স দেয়া আছে। তো আবার হচ্ছে দেখেন ল্যামডার তিনটা ভ্যালু আসছে, আর একটা হচ্ছে রিপিটিং ভ্যালু, ঠিক আছে। এখন রিপিটিং ভ্যালুর ক্ষেত্রে এটা তো ডিফারেন্ট ভ্যালু, ল্যামডা ইকুয়ালস টু 5। তো এটার জন্য আপনি আইগেন ভেক্টর না হয়ে বের করলেন, ঠিক আছে। ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য আইগেন ভেক্টর এটা, ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য আইগেন ভেক্টর। কিন্তু আপনার যখন এই রিপিটিং ভ্যালু থাকবে, ধরেন ল্যামডা ইকুয়ালস টু 3 দুইবার আসলো, তখন কি আপনি সেম ম্যাথ দুইবার করবেন? মানে ল্যামডার ভ্যালু কি দুইবার বসাবেন? 3 3, মানে এইটা করে আবার 3 এর জন্য বের করবেন? এটা কি ওয়াইজ হবে? মানে একই জিনিস দুইবার করা। ওই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিস দুইবার রিপিট করব না। আমরা যেটা করব, ল্যামডা ইকুয়ালস টু 3 দুইবার আসুক তিনবার আসুক, আমরা একবারই আইগেন ভেক্টর বের করব। তো এইখানে যখন আইগেন ভেক্টর বের করছে, দেখা গেছে x1 x2 x3 এর জন্য এই যে x2 তেও কোনো পিভট নাই, এখানে x3 তেও পিভট নাই। তো ওরা হচ্ছে x2 ইকুয়ালস টু t1 একটা ফ্রি ভ্যারিয়েবল ধরছে, আর x3 ইকুয়ালস টু t2 আরেকটা ফ্রি ভ্যারিয়েবল ধরছে, ঠিক আছে। তাহলে
টু ইকুয়ালস টু যদি টি1 হয়, x3 ইকুয়ালস টু যদি টি2 হয়, x1 ইকুয়ালস টু আসে মাইনাস টি1 প্লাস টি2। তো এই যে x1 হচ্ছে মাইনাস টি1 প্লাস টি2, x2 হচ্ছে টি1, x3 হচ্ছে টি2। তাহলে এই জিনিসটাকে লেখা যায় টি1 যদি কমন নেই -1, আর এইখানে থাকে 1, আর এই নিচে থাকে 0, কারণ কোনো কিছুই নেই। আর এইখান থেকে টি2 যদি কমন নেই, এইখানে থাকে 1, এইখানে থাকে 0, এইখানে থাকে আবার 1। তাহলে এই যে টি1 কমন নিলে এটাকে লেখা যায় -110। আমি এই জিনিসটাকে একটু ভেঙে দেখাচ্ছি, মানে এটাকে এইভাবে লেখা যায় -টি1, তারপর এইদিকে টি1, তারপর এইদিকে হচ্ছে 0 প্লাস টি2, তারপর এইখানে 0, এইখানে টি2। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে -110, তারপর এইখানে হচ্ছে 101। তাহলে আমি ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য দুইটা আইগেন ভেক্টর পেলাম। একটা হচ্ছে ভি2 ইকুয়ালস টু -110, আর একটা হচ্ছে ভি3 ইকুয়ালস টু 101। তো ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য একটা পাইছি, আর ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য দুইটা পেলাম। তাহলে এখন ধরেন আমি ডি যেই ম্যাট্রিক্সটা, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটার মেইন ডায়াগোনালে তো আইগেন ভ্যালু গুলো লিখতে হবে। তো রিপিটেড আইগেন ভ্যালু থাকলে আমার রিপিটেড লিখতে হবে। 5 এর জন্য যেগুলো পাইছে 121, 3 এর জন্য -110, আর এইখানে ধরেন 3 এর জন্য 101। তো ওইটা লিখলাম। এখন আপনার হোমওয়ার্ক হচ্ছে যে এইটার ডিটারমিন্যান্ট আপনি বের করবেন। ডিটারমিন্যান্ট বের করে দেখবেন এটা কি নন জিরো নাকি। নন জিরো হইলে না আপনি পি ইনভার্স বের করতে পারবেন। আর যদি ডিটারমিন্যান্ট এটার জিরো হয়ে যায়, তাহলে আপনার ঝামেলা শেষ। আপনি বলবেন পি ইনভার্স ডাজ নট এক্সিস্ট। যেহেতু পি ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট জিরো, পি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার, মানে এটার ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না, এটাকে রোটেট টোটেট করা যায় না, কিছুই করা যায় না। মানে আমি যে ইনভার্স ম্যাট্রিক্স পাবো এটা সম্ভব না। তাহলে বলবেন যে এ ইজ নট ডায়াগোনালাইজেবল। কিন্তু যদি পি নন জিরো হয়, তাহলে তো পি ইনভার্স এক্সিস্ট করে, মানে তখন পি ইনভার্স এক্সিস্ট করবে। তো পি ইনভার্স যদি এক্সিস্ট করে, তাহলে পি ইনভার্সটা বের করবেন। এরপর পিডি, পি ইনভার্স এগুলা মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই করে যদি এ আসে ম্যাট্রিক্সটার ভ্যালু, তাহলে তো ভেরিফাই হয়ে গেল। আর যদি এ না আসে, তাহলে বলবেন এ ইজ নট ডায়াগোনালাইজেবল। বুঝে গেছে? সবাই বুঝেছেন? কোনো সাহায্য পাচ্ছে না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার আমার কথা? জি স্যার। ওকে, মেবি সবাই একটু টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, আমি অল্পক্ষণের মাঝে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাও আপনারা করবেন। এখানে যেটা আছে, এই যে দেখেন এইখানে হচ্ছে পি ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা হচ্ছে ডায়াগোনালাইজেবল না, কারণ পি ইনভার্স এক্সিস্ট করে না। কারণ আপনি এটার যদি ডিটারমিন্যান্ট নেন, এটা জিরো চলে আসবে। তো পি ইনভার্স এক্সিস্ট করে না। তো পি, এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল না। দেখেন এতক্ষণ আমরা যেটা বলতেছিলাম পি ইজ নট ইনভার্টেবল, এখানে আবার রিপিটেড ভ্যালু আসছিল। তো পরপর কোন ম্যাট্রিক্সের পরপর দুইটা কলাম যদি সেম হয়ে যায়, মানে দুইটা আইগেন ভেক্টরই সেম, তো মানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু -2 এর জন্য যেটা বসাইতে হয়েছে, এই যে ল্যামডা ইকুয়ালস টু -2 এর জন্য এখানে একটাই আইগেন ভেক্টর আসছে। তো প্রবলেম হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু -2 এর জন্য তো এটা দুইবার রিপিট করা লাগছে। ভি2 ভেক্টরটা, ভি2 ভেক্টরটা দুইবার রিপিট হইতে যখন আমি পি ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট নিব, আসলে তো দুইটা কলাম বারবার রিপিট হবে। এই যে 0 -2 3, তারপর 0 -2 3। তো কোন ডিটারমিন্যান্টে দুইটা কলাম যদি বারবার রিপিট হয়, সাথে সাথে এটা জিরো হয়ে যায়। এটা ডিটারমিন্যান্টের রুল। কোন দুইটা কলাম যদি সেম হয়, তাহলে এটার ডিটারমিন্যান্ট জিরো হয়। তাহলে যেহেতু ডিটারমিন্যান্ট জিরো, পি ইনভার্স ডাজন্ট এক্সিস্ট, সো পি ইজ নট ইনভার্টেবল, দেয়ারফর এ ইজ নট ডায়াগোনালাইজেবল। এরকম আসলে সুবিধা এইসব মেথড।
এখন এইখানে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আপনি ডায়াগোনালাইজেশন এটা শিখতেছেন কেন, বা এইগুলা করবেনই বা কেন, মানে এটার অ্যাপ্লিকেশন কি। ধরেন আমাকে এ একটা ম্যাট্রিক্স আছে, আমাকে যদি এ স্কোয়ার বের করতে বলে, ভেরি ইজি। মানে আমি এ ইন্টু এ কে দুইবার মাল্টিপ্লাই করব। তারপর যদি এ কিউ বের করতে বলে, এটাও ঠিক আছে, আমি এ কে তিনবার মাল্টিপ্লাই করলাম। কিন্তু আমাকে যদি a⁻100 বের করতে বলে, তাহলে তো আমার ফুল এক্সাম টাইম চলে যাবে, একে 100 বার যদি মাল্টিপ্লাই করি। তো এই প্রবলেমটা সলভ করে দেয় যদি এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয়। কারণ আমার এই গিভেন এই ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনালাইজেবল হয়, তো এটা বের করার আগে আমরা ফার্স্ট ডায়াগোনালাইজেশন চেক করি। এই যে একটু আগে আমি যা যা দেখাইলাম আপনাকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেন বের করার আগে ফার্স্ট কোয়েশ্চেন হবে ইজ এ ডায়াগোনালাইজেবল, এটা হবে ফার্স্ট কোয়েশ্চেন। জেবল, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 5 4 ধরে, এই যে 5 এর জন্য আমরা একটা আইগেন ভেক্টর বের করব, ল্যামডা ইকুয়ালস টু 4 এর জন্য আমরা আরেকটা আইগেন ভেক্টর বের করব। তারপর হচ্ছে আমরা ওই যে পি ইনভার্স, এই যে পি এর দেখবো যে পি এর ডিটারমিন্যান্ট বের করব। যদি নন জিরো হয় তাহলে পি ইনভার্স বের করব। তাহলে পি ইনভার্স মাল্টিপ্লাই করে, এই যে এখানে পি ইনভার্স মাল্টিপ্লাই করছে, এই যে পি আর ডি এর রেজাল্ট নিচ্ছে। তারপর এটার সাথে পি ইনভার্স মাল্টিপ্লাই করছে। তারপর দেখি হুবহু এই ম্যাট্রিক্সটাই চলে আসছে, মানে আমরা যে ম্যাট্রিক্সটা নিচ্ছি, দ্যাট মিনস এ ইজ ডায়াগোনালাইজেবল, মানে পাইছি। এখন এ ডায়াগোনালাইজেবল হইলে আমার সুবিধা কি, এটা আমি একটু দেখি। মানে আমি তো এ ডায়াগোনালাইজেবল প্রুফ করার সময় ডি একটা ম্যাট্রিক্স পাইছিলাম। তো ডি যদি এটা হয়, ডি স্কোয়ার কি হবে, এটা হবে, এই দুইটা মাল্টিপ্লাই করব, 5 5 * 25, 4 4 * 16। তার মানে এটাকে 5 স্কোয়ার 4 স্কোয়ার মেইন ডায়াগোনালে, আর রিমেইনিং ভ্যালু গুলো জিরো লেখা যায়। তাহলে যদি d⁻³ বের করতে চাই, এই তিনটা মাল্টিপ্লাই করব। তাহলে একই বিষয়, এই তিনটা যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা হবে 5³ এটা হবে 4³ তাহলে d⁻100 যদি বের করতে যাই, এটা হবে 5⁻100, এটা হবে 4⁻100। তো এটা হচ্ছে আমার একটা অ্যাডভান্টেজ দিবে, মানে এই সিম্পল জিনিসটা, এই যে পাওয়ার 1 হইলে এদিকে যে 1 হয়, পাওয়ার 2 হইলে এগুলা যে সব 2 হয়, এইগুলা হচ্ছে পাওয়ার 3 হইলে এগুলা যে সব 3 হয়, এইগুলা আমাকে কিছু অ্যাডভান্টেজ দেয়। পাওয়ার 100 হইলে যে এগুলা 100 হয়। তো এই অ্যাডভান্টেজটা আমি দেখি আমার লাভটা কি। কারণ এ সমান যদি পি ইনভার্স হয়, এ স্কোয়ার সমান কি লেখা যায়, আমরা তো a⁻100 বের করব। এ স্কোয়ার সমান লেখা যায় এ ইন্টু এ, তার মানে পি ইনভার্স ইন্টু পি ইনভার্স। তাহলে আমি এক কাজ করি, এই যে আহ এইখানে যে পি আর পি ইনভার্স, এই দুইটা মিললে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, মানে যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা পাই আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তাহলে এই দুইটাকে আমি রিপ্লেস করে দিলাম আই দিয়ে। এখন কোন ম্যাট্রিক্সকে আমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করি, ওইটা তো আবার ডি হয়ে যায়। তাহলে এই ডি এর সাথে এই ডি যদি গুণ করি, তাহলে এই ডি আর ডি মিলে তো ডি স্কোয়ার হয়ে যায়। তাহলে এই জিনিসটা কি হইলো, পি ইনভার্স, এই যে পি ইনভার্স। তাহলে যদি a³ হয়, a³ কি হবে, পি ইনভার্স। তাহলে a⁻1 কি হবে, d⁻1 পি ইনভার্স। তাহলে a⁻100 কি হবে, d⁻100 পি ইনভার্স। তাহলে মজার বিষয় হচ্ছে, আমার a⁻100 যদি আমরা বের করতে যাই, ডি বের করব, ডি এর সাপেক্ষে পি বের করব, পি ইনভার্স বের করব। তো d⁻100 তো আমরা এইভাবে ইজিলি বের করে ফেলতে পারবো। ওইটা দিয়ে পি ইনভার্স মাল্টিপ্লাই করলেই আমরা a⁻100 পেয়ে যাবো, মানে আমার একে 100 বার গুণ করা লাগলো না। তো এটা হচ্ছে ডায়াগোনালাইজেশনের অ্যাপ্লিকেশন।
মানে কোন ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেবল হলে আমার লাভটা কি। তো আমরা এটা অ্যাপ্লাই করলাম। এ ম্যাট্রিক্স, তো এ সমান তো পিডিপি ইনভার্স, তাহলে এ টু দি পাওয়ার 100 কি হবে, এই পিটা ফিক্স থাকবে, পি ইনভার্সও ফিক্স থাকবে, এই যে এই দুইটা ফিক্স থাকবে। তো আমার শুধু এইটাকে ডি টু দি পাওয়ার 100 বানায় ফেলতে হবে, এই যে 5400 টু দি পাওয়ার 100। তাহলে এটা সহজে হয়ে গেল 5 টু দি পাওয়ার 100, 4 টু দি পাওয়ার 100। তারপর আমি যেটা করলাম, এই দুইটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমি এটা পাই, এই রেজাল্টান্ট। তাহলে এখন আবার করব কি, এটা আর এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলেই আমরা এ টু দি পাওয়ার 100 এর রেজাল্ট পেয়ে যাব। সবাই কি বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে এই রো দিয়ে এই কলাম মাল্টিপ্লাই করব 1 ইন্টু 5 টু দি পাওয়ার 100, তারপর প্লাস 1 ইন্টু 0 মানে 0, তারপর আবার এ রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব 1 ইন্টু 0 মানে 0, প্লাস 1 ইন্টু 4 টু দি পাওয়ার 100 মানে 4 টু দি পাওয়ার 100। তারপর এই রো দিয়ে আবার এই কলামকে করব 1 ইন্টু 5 টু দি পাওয়ার 100 মানে 5 টু দি পাওয়ার 100, প্লাস 2 ইন্টু 0 তার মানে প্লাস 0, তারপর 1 ইন্টু 0 which is 0, আর 2 ইন্টু 4 টু দি পাওয়ার 100, বাস হয়ে গেল। তারপর আবার এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, তারপর আবার এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করব, এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করে আমি এটার রেজাল্টটা পেয়ে যাব। সবাই বুঝছেন? এর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে লাস্ট একটা বিষয় একটু দেখাই দিই। এটা হচ্ছে আমি গুগল ক্লাসরুমে অলরেডি শেয়ার করছি। তো আজকে যে আপনাদেরকে ক্লাস লেকচার দেওয়ার সময় আমি বেশ কিছু ভিজুয়ালাইজেশনের বিষয় বুঝাইলাম। এটা আসলে এই প্লেলিস্ট থেকে দেয়া, মানে এই যে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা যে প্লে লিস্টটা দেখছেন এটা। তো আপনারা যেটা করবেন, এই উইকে যেহেতু একটু প্রেশার কম আছে, এখনো কুইজ শুরু হয়নি, আপনারা প্রতিদিন একটা করে করে এইগুলা দেখবেন। মানে এটার এই যে আজকে যে ডিটারমিন্যান্টের বিষয়টা বুঝাইলাম, ডিটারমিন্যান্ট মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওইটা হচ্ছে দেখেন ভিজুয়ালাইজেশন দিয়ে এখানে খুব সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখেন, মানে কোন ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট দিয়ে যে এরিয়া বুঝাচ্ছে, মানে এই জিনিসগুলো দেখলে আপনি একদম ফিল করতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন। আপনি যখন ম্যাথ করতেছেন, এই যে এখানে ডিটারমিন্যান্ট কিভাবে ভ্যারি করে, কেন -5 হয়, এই যে আমি আজকে ক্লাসে যেটা দেখালাম, মানে ঠিক হুবহু জিনিস, একটা জিনিসের এরিয়া -5 কেন হয়, তারপরে এই যে -3 কেন হচ্ছে ডিটারমিন্যান্ট, V1 V2 এর যে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ এর বিষয় আছে, এই সব জিনিসগুলো দেখাচ্ছে। এটা থ্রি ডাইমেনশনাল বুঝতে চাইলে ইন্টারেস্ট থাকলে ভালো, 2 ডাইমেনশনাল বুঝলেই হবে। তারপর এই যে আমি যে মাত্রই ইনভার্স ম্যাট্রিক্স বুঝাইলাম, যে ইনভার্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে, মানে কোন ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স তখনই থাকে যখন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। মানে এই যে এখানে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখায়, মানে ইনভার্স ম্যাট্রিক্স কি, এই যে কেন কোনটা আসে, এই যে ডিটারমিন্যান্ট অফ এ কেন 0 হয়, এই যে ডিটারমিন্যান্ট অফ এ 0 হলে এই আজকে ক্লাসে দেখালাম না, যখন ডিটারমিন্যান্ট অফ এ 0 হয়, দুইটা ভেক্টর একই দিকে যখন আসে, এই যে এই জিনিসটারই ডিটারমিন্যান্ট 0 হয়, মানে ভেক্টর দুইটা একই স্প্যানের উপর আছে। তো আমরা আইগেন ভেক্টর তো ওই কনসেপ্ট থেকেই বের করি, তাই না? যদিও এটা আইগেন ভেক্টরের এরিয়া না, বাট কনসেপ্টটা সেম। আর ডিটারমিন্যান্ট নন জিরো মানে এদের হচ্ছে একটা ডেফিনেট এরিয়া আছে। তো এইখানে জিনিসগুলো অনেক সুন্দর ভাবে, এই যে ইনভার্স ট্রান্সফরমেশন, ইনভার্স ম্যাট্রিক্স, মানে এই যে ইনভার্স ম্যাট্রিক্স
যে ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে যে আসে, এই জিনিসগুলো এখানে খুব ভালো বোঝায়। তো আমি এটার ডিটেইলে গেলাম না, তো আপনাদের যাদের আগ্রহ আছে জিনিসগুলো আসলে ক্লিয়ারলি বুঝবেন। এই যে মানে ডিটারমিন্যান্ট এ নন জিরো হইলেই এ ইনভার্স এক্সিস্ট করে। আমি ঠিক যেরকম বলছি ডিটারমিন্যান্ট অফ পি নন জিরো হইলে পি ইনভার্স এক্সিস্ট করবে, ওই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে দেখানো আছে। তো আপনারা যারা রিয়েলি লিনিয়ার অ্যালজেব্রা ফিল করতে চান সব কনসেপ্ট, আমি বলবো যে এই প্লে লিস্টটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি এটা জাস্ট হচ্ছে অ্যাজ এ ফান ওয়ান বাই ওয়ান দেখতে থাকেন, তাহলে আপনার কনসেপ্ট গুলো অনেক ক্লিয়ার হবে সব বিষয়ে। আর আমি যখনই ক্লাসে সুযোগ দেখবো আমি তো এইগুলা বুঝিয়ে দেবো, আজকে ঠিক যেভাবে বুঝিয়ে দিয়েছি। তারপর যেমন ধরেন আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আজকে তো আমি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর পড়াইছি, আপনার হচ্ছে এই যে আপনার কোনো ডাউট থাকবে না এইসব বিষয় নিয়ে। এই যে আজকে যে স্প্যান দেখাচ্ছি ওইটাই এখানে দেখাচ্ছে। তো এই যে এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু জিরো, এটা কেন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই আমরা কেন জিরো ধরতেছি, এই যে ওই জিনিসগুলো এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে। তো যাই হোক মানে আমি হচ্ছে জিনিসগুলো আপনাদেরকে ধরে দিলাম, যাদের আগ্রহ আছে ওরা দেখেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো বিষয়ে? ওকে, তাহলে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে। আসসালামু আলাইকুম।